এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আব্বা, রুমু এখন অতিথি। আপনার ভাইয়ের মেয়ে, তাকে কি অযত্নে রাখলে চলে? আপনার ভাইয়ের কাছে আমি কিন্তু বিচার দিব। উজ্জ্বলের এমন আচরণে সবাই ভড়কে যায়। উজ্জ্বল যেন এতে আরো বেশি আনন্দ পায়। আব্বা, অতিথিকে কিভাবে আপ্যায়ন করবেন সেটা আপনার দায়িত্ব। অন্তত 3 দিন অতিথিকে আদর যত্ন করুন, এরপর অতিথির ব্যবস্থা আমি করে নেব। তাছাড়া দুলাভাই এসেছে, ভালো মন্দ রান্নার ব্যবস্থা করুন। আপনাদের সব বক্তৃতা শেষ, এবার আমি যাই। উজ্জ্বল নিজের রুমে চলে গেল আর পেছনে ফেলে গেল 5 জোড়া হতভাগ্য। বিছানায় শটান হয়ে শুয়ে আছে উজ্জ্বল। মাথাটা কেমন ঝিম ধরে গেছে। পারিপার্শ্বিক চিন্তা এখন তার মাথায় নেই। আবার নিশ্চয়ই রাগে দরুণে এসব বলেছে। একদিন না একদিন ঠিকই মন গলে যাবে। তবে রাশেদ এখন যে যুদ্ধটা করবে তার বিরুদ্ধে মোকাবিলা করতে হলে অবশ্যই পারিবারিক সাহায্য দরকার। অথচ উজ্জ্বলের ভাগ্যটাই হয়তো খারাপ। সবাই মুখ ফিরিয়ে নিল। রুমের পর্দা সরিয়ে রুমুর আগমন ঘটে। রুমুকে দেখেই ছেলেটা বিস্তর হাসে। স্বাগতম ডার্লিং। কৌতূহল চোখ নিয়ে উজ্জ্বলের রুমটা পরখ করল রুমু। কতদিন পর এলাম। এই রুমটা আগে আমার সবচেয়ে পছন্দের ছিল। তুই যা দুষ্টু ছিলি, আমার সারা রুম এলোমেলো করে পালিয়ে যেতি। উজ্জ্বল, এসব কথা আপনার মনে পড়ে? মিস করেন সেই দিনগুলো? ভীষণ। মনে আছে একবার ড্রয়ারে থাকা আমার সব শার্টে তুই কিস করে লিপস্টিকের ছাপ দিয়ে গেছিলি? তোর ঠোঁটের ছাপ দেখে কি যে তুলকালাম কাণ্ড করেছি। ওটা তো আমি একটা সিনেমায় দেখে শিখেছিলাম। তুই অনেক দুষ্টু ছিলি রুমু। আপনাকে জ্বালিয়ে আমি খুব আনন্দ পেতাম। বলেছিলাম না, এই রুম, এই খাট, এই বালিশ সব কিছু তোর হবে। দেখলি তো, প্রমাণ করে দিলাম। আমার মনে একটা প্রশ্ন জাগছে উজ্জ্বল ভাই। কি প্রশ্ন? চাচা যান যা বলেছে তা আপনি করতে পারবেন? আমি কোনো রাস্তা দেখছি না, অথচ শেষ মুহূর্তে আপনি হাসতে হাসতে কথা ঘুরিয়ে দিলেন। উজ্জ্বল রুমুকে টেনে কোলে বসালো। মেয়েটার উদম পেটে হাত রেখে চেপে ধরলো শক্তভাবে। এখন এসব ভাবার সময় নেই। আজ তোকে বাড়ি তুলেছি, আজ আমার দ্বিতীয় বাসর। ভালো কিছু ভাবতে পারেন না আপনি? এটা মন্দ কিছু? আমি অন্যের বউকে নিয়ে ভেবেছি, আমি আমার বিবাহিত বউকে নিয়ে ভাবছি। এই বাসায় কয়টা বেডরুম? 4টা বেডরুম। কেন? এখন থেকে আপনি আমি আলাদা থাকবো। আপুর বাসায় সুযোগ ছিল না বলে কিছু বলিনি। অসম্ভব। পাষাণ মহিলা, এই কথা বলার আগে তোর কলিজা কাঁপেনি? না, কাঁপেনি। নাটক করিস না, রাত হলে দেখা যাবে। উজ্জ্বল বউ নিয়ে বাড়ি ফিরেছে এবং সেই বউ রুমু। এই কথাটা চারিদিকে বাতাসের গতিতে ছড়িয়ে পড়ল। রাশেদের সুপ্ত মস্তিষ্ক পুনরায় দাউ দাউ করে জ্বলছে। বাড়ির উঠোনে ঘন্টার পর ঘন্টা রুমু আর উজ্জ্বলকে উদ্দেশ্য করে গালাগাল করছে। শেষ পর্যায়ে রুমুর মাও ধমকাধমকি শুরু করে, কিন্তু কেউ সাহস করে উজ্জ্বলের বাড়ির ত্রিসীমানায় আসার সাহস করেনি। উজ্জ্বল প্রস্তুত ছিল আজ তো ব্যাটে বলের ছক্কা চলবে, অথচ ঝামেলা খুব বেশি হলো না। রুমু ভয়ে কুঁকড়েছিল। মেয়েটার ভীতু মুখখানি দেখে নার্গিস অবজ্ঞায় হাসলেন। একবার তো রুমুকে বলেও ফেললেন, এসব যে হবে জানতি না? ভেবেচিন্তে যখন পালিয়েছিস, তবে এখন ভয় কেন পাচ্ছিস? শোন, তোর দায়িত্ব যেমন আমার ছেলের ওপর, তেমনি আমার ছেলের দায়িত্ব তোর ওপর। তাকে এসব ঝামেলা থেকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তোর। সে কথায় রুমু শুধুই মাথা নাড়ে। এছাড়া আর কিছুই বলার নেই তার। রাত হলো। রাতের খাবার খেয়ে যে যার রুমে ফিরল। শর্তমতেই রুমু আজ আলাদা রুমে থাকবে। এতে অবশ্য উজ্জ্বল কিছুই বলল না। রুমুকে আলাদা রুমে রেখে এসে সে নিজের রুমে ফিরল। গা থেকে এক টানে টি শার্ট খুলে রাখলো চেয়ারে। আয়না দাঁড়িয়ে শরীরটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বিছানায় শুয়ে পড়ে। একাকী রুমটায় গলা ছেড়ে গান ধরে। সে গানের মাঝ পর্যায়ে দেখতে পেল রুমু দরজায় কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে। উজ্জ্বল অবাক হওয়ার ভান করে বলে, চুমু বউ, তুই এখানে? আপনি ঠিক আছেন কিনা দেখতে এলাম। আপনার তো আবার বউ ছাড়া চলে না। ও, দেখা হয়েছে, এবার যা। রুমু গাল ফুলালো। এগিয়ে এলো উজ্জ্বলের সামনে। আপনি একা ঘুমাতে ভয় পাবেন না? না, পাবো না। এত বছর একাই ঘুমালাম, পাবো না। আপনি জানেন না, ছেলেরা রাতে ঘুমাতে ভয় পায় বলেই আমরা
মেয়েরা বিয়ে করি, নয়তো জামাই আহামরি কিছুই নয়। উজ্জ্বল খক খক করে কেসে উঠল। কাঁচতে কাঁচতে এগিয়ে সে জড়িয়ে ধরল রুমুকে। নাটকীয় ভঙ্গিমায় বলে, আমার ভীষণ ভয় লাগছে বউ, দেখো না ভয়ে কুঁকড়ে যাচ্ছি। আসো, কাছে আসো, আরও শক্ত করে জড়িয়ে ধরি। উজ্জ্বল, দম বন্ধ লাগছে, ছাড়ুন। আমার ভয় লাগছে, ছাড়া যাবে না। উজ্জ্বল দরজা বন্ধ করে রুমুকে কোলে নিয়ে বিছানায় যায়। ইনোসেন্ট ফেস করে বলে, রাতে কোলবালিশের উপর অত্যাচার কমাতে আমরা ছেলেরা বিয়ে করি, নয়তো বউ এত আহামরি কিছুই নয়। বিয়ে করে উজ্জ্বল ভাই বাড়িতে বউ আনেনি, এনেছে দামি হীরা, যা অমূল্য। রাত দিন 24 ঘন্টা চোখে চোখ রাখতে হয়, যত্ন নিতে হয়, সব সময় পাহারায় রাখতে হয়। এই বুঝি উজ্জ্বল ভাইয়ের একটু অলক্ষ্যে কেউ হীরাটি নিয়ে যাবে। এইসব ভয়ে দিন দিন উজ্জ্বল ভাইয়ের মুখটা শুকিয়ে যাচ্ছে। একদিকে পরিবারের ঘাট তেলামি, অপরদিকে রুমু চিন্তা, সব মিলে উজ্জ্বল ভাইয়ের ঊর্ধ্বশ্বাস ছাড়ে। যার পরে নেই এত চিন্তার মাঝে গতরাতে রুমুর সাথে ঝামেলা বেঁধেছে। মেয়েটা তাকে ছোঁচা বলে সম্বোধন করেছে। আশ্চর্য, উজ্জ্বল ভাই কি ছোঁচা হতে পারে? চকলেট প্রেমীরা যেমন চকলেট পাগল, আইসক্রিম প্রেমীরা যেমন গরম শীত বর্ষা কিছুই না মেনে গোগ্রাসের সময় অসময় আইসক্রিমকে বরণ করে নেয়, বিরিয়ানি প্রেমীরা যেমন বিরিয়ানি সুঘ্রাণ পেলে মাতাল হয়ে ওঠে, তেমনি উজ্জ্বল ভাই তার বউকে দেখলে সকল ধ্যান ধারণা জলাঞ্জলি দিয়ে বেসামাল হয়ে ওঠে। তাই বলে ছোঁচা ডাকবে? এত বড় অপমান না করলে কি চলে না? অন্যের বউয়ের কাছে কি উজ্জ্বল ভাই আবদার নিয়ে যায়? ঘরে নিজের একখানি দামি বউ আছে, তাহলে তাহলে এসব বলে ভেবে কাজ নেই। উজ্জ্বল ভাই দ্বিতীয়বার রুদ্ধশ্বাস ছাড়েন। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি শাড়ি পরে রং ঢং করছে, ছবি তুলছে, অথচ উজ্জ্বল ভাই নীরবে নিভৃতে সবটা হজম করছে। এই বাড়িতে আসার তৃতীয় দিন। উজ্জ্বল সেদিন তার বাবাকে বলেছিল মেহমানকে অন্তত 3 দিন আদর যত্ন করতে হয়। সৈয়দ শামসুল তাই করলেন। 3 দিন ছেলে ও ছেলের বউকে একসাথে খাওয়ার অনুমতি দিলেন। তবে এরপর থেকে তাদের হাঁড়ি আলাদা থাকবে। চুমু বউ, বলুন। কি বলবো? আপনি দেখেছেন, আপনি জানেন কি বলবেন। ও হ্যাঁ, ভালোবাসি। তা তো জানি। উত্তর দিবি না? উত্তর দিয়ে কি বিপদে পড়ব? মানে? শেয়ালকে কখনো মুরগি ধরতে দেখেছেন? গ্রামে নানার বাড়িতে দেখেছিলাম। আমি দেখিনি, তবে শুনেছি। বিয়ের পর থেকে তা অনুভব করছি। তাই আমার উত্তর এখন দেয়া যাবে না। শেয়ালটা যে ওর পেতে আছে। উজ্জ্বল ভাইকে শিয়ালের সাথে তুলনা। বেচারা উজ্জ্বল ভাই ফস হাস ছাড়ল। তার মুখে রিয়াকশনটা হলো তার অতি পছন্দের কিবোর্ডে সেন্টি নামক ইমোজিটির মতো। তিনি 1 মিনিট রুমুর দিকে একই অঙ্গভঙ্গিতে তাকিয়ে রইলেন। রুমু হাসল। উজ্জ্বল ভাইকে জব্দ করার মতো আনন্দ ইদানিং আর কোনো কিছুতেই সে পায় না। এই যে রুমু হাসছে, উজ্জ্বল ভাই কি ছেড়ে দেওয়ালো? সে কথা রুমু নিজেও জানে। উজ্জ্বল ভাই ছেড়ে দেওয়ার লোক না। উজ্জ্বল চুপচাপ থেকে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে গিয়ে ফটাফট প্রোফাইল চেঞ্জ করলো। ছবিটা ছিল উজ্জ্বল আর রুমুর হাস্যজ্জ্বল একটা ছবি, যেখানে ক্যাপশনে লিখলো, রাতের আধারে শিকার করা আমার মুরগিটা। উজ্জ্বল পোস্ট করে চুপচাপ ফোন রেখে বারান্দায় গেল। তার বারান্দা থেকে রুমুদের বাড়ির ছাদ স্পষ্ট দেখা যায়। আম গাছটার আড়ালে কেউ যে আছে বেশ ভালোভাবে বুঝতে পারে উজ্জ্বল, তবে কে আছে এই ব্যাপারটা মোটেও বুঝতে পারেনি। সে আবার রুমে ফিরল। নিজেকে আড়ালে রেখে চেক করে বুঝতে পারলো আম গাছের ঝোপের আড়ালে হিমেল দাঁড়িয়ে। উজ্জ্বল রেগে গেল না, বরং হাই তুলে রুমুকে কাছে টেনে বলে, লিপস্টিকের কালারটা তো সুন্দর, এটা না আমি চয়েস করেছিলাম। উজ্জ্বল এতক্ষণ ছিল নুয়ে যাওয়া মুড়ির মতো, অথচ এখন মুড়মুড় ভাবটা এলো কেন? রুমু অবাক হয়, তবুও স্বাভাবিকভাবে প্রত্যুত্তরে বলে, হ্যাঁ ওটাই। ঘ্রাণটা উফ, চকলেট চকলেট। খাবেন নাকি? সিরিয়াসলি? হ্যাঁ। উজ্জ্বল খুশিতে গদগদ হয়ে দ্রুত গিয়ে বারান্দার দরজা বন্ধ করে জানালার পর্দা টেনে দেয়। এক দোড়া তৃষ্ণার্ত চোখে আবেগ ঠেলে রুমুর কাছে আসতেই রুমু মুচকি হাসে। উজ্জ্বল যেন আরও ঘায়েল হলো। উজ্জ্বল যতটা এগিয়ে আসে ততটাই পিছিয়ে যায় রুমু। দেয়ালের সাথে ঠেসে দাঁড়াতে উজ্জ্বল বাঁকা হাসে। সে হয়তো বোঝাতে চায় এবার যাবি কই। উজ্জ্বলের সীমানায় বন্দি তুই চুমু বউ। উজ্জ্বল হাতের আঁচলায় রুমুর গাল পুড়ে যখনই মাথা ঝুঁকে, তখনই রুমু হাতে থাকা লিপস্টিকটা উজ্জ্বলের হাতে ধরিয়ে বলে, নিন খান। হোয়াট দ্য? উজ্জ্বলের মেজাজটা চড়ে গেল সপ্তম আকাশে। লিপস্টিক খাবে মানে কি?
উজ্জ্বল ভাই পরপর দুইবার দেওয়ালে থাবা দেয়। রুমু প্রথম পর্যায়ে হাসলেও পরবর্তীতে ভয়ে মেয়েটা চুপসে যায়। আমি জিজ্ঞেস করলাম খাবেন নাকি, আপনি কি বুঝলেন? কি বুঝেছি তুই বুঝিসনি? না, আমি তো ভাবলাম লিপস্টিক খাবেন। রুমুর ইনোসেন্ট ভাবটা উজ্জ্বলের রাগ বাড়ায়, অথচ তার একটা রোম্যান্সের কাছে ফিকে হয়ে আসে। রুমুকে এতটা কাছে পেয়ে সে কি সুযোগটা মিস করবে? না, একদমই না। উজ্জ্বল ভাইকে রাগানো যাবে না। খুনসুটি করতে গিয়ে যদি রাগিয়ে দেয় তাহলে উজ্জ্বল ভাই কন্ট্রোল হারিয়ে যা তা করে ফেলবে। রুমু উজ্জ্বলের ঘাড়ে হাত বুলিয়ে দাঁড়ায়। রাগ করছেন কেন? রাগ করিনি। তাহলে চুমু খেলেন না কেন? এতক্ষণে তো রেডি 1 2 3 গো হয়ে যাওয়ার কথা। তোদের মেয়েদের মাথায় কি চলে বলতো? তখন বললি আমার নাকি কন্ট্রোল নাই, আমি ছোচা। তাহলে এখন এই কথা বলছিস কেন? আমি তো কত কথাই বলি। উজ্জ্বল আর চোখে তাকালো, তার বউটা ভীষণ বাজি। উজ্জ্বল বারান্দার দরজা খুলে সেই সাথে জানলার পর্দা সরিয়ে রুমুকে কোলে তুলে বারান্দায় গেল। রুমু ভয় পায়, আঁকড়ে ধরে উজ্জ্বলের শার্টের কলার। উজ্জ্বল কি করছেন কি? আমার বাড়ির ছাদ থেকে কেউ দেখে ফেললে মান সম্মান চুপ হয়ে যাবে। হোক সুপ, এত ভয় পাচ্ছিস কেন? প্লিজ রুমে চলুন। আশ্চর্য, শ্বশুর বাড়ির সামনে বারান্দা থাকলেও তো বিপদ দেখছি। উর্মি আপার বাসায় বারান্দায় এত কিছু করলাম, নিষেধ করলি না। আর এখন আমার লাভ লস নাই, আমার লাইফটাই লস। একটা বিয়ে করলাম, শ্বশুরবাড়ির মধুর হাড়ি কিছুই কপালে জুটল না। বাবা মা ভিন্ন করে দিল। বউ ছোচা বলল, যাও একটা বারান্দা আছে, সেই বারান্দাতেও রোম্যান্স করা নিষিদ্ধ। এই উজ্জ্বলের জীবনে আর কি আছে? রুমু ফিক করে হেসে ফেলল। তাদের খুনসুটি ছাদ থেকে দেখছিল হিমেল। হিমেলের মনে জেদ জন্মালো। রাগে বিভোর হয়ে দাঁতে দাঁত কিরমিরিয়ে তাকিয়ে রইল। রুমু ছাদে তাকাতেই হিমেল দেখতে পেয়ে ভড়কে যায়। উজ্জ্বলের ঘাড় আরো শক্ত করে ধরে বলে, উজ্জ্বল চলুন। হিমেল এখানে। জানি। জানেন মানে? জানি মানে জানি, তাকে দেখাতে হবে তো আমরা কতটা হ্যাপি আছি। উজ্জ্বল আমার ভয় করছে, প্লিজ চলুন। রুমু পুনরায় হিমেলের পানে তাকায়। উজ্জ্বল রুমুকে নিয়ে চলে যায় রুমে। তোর ছবি তোলা শেষ? হুম। তাহলে এখন কি আমাকে সময় দেওয়া যাবে? উজ্জ্বল আমার ভয় করছে। হিমেল ভাই হঠাৎ এই বাড়িতে কেন এলো? সে আসতেই পারে, তবে সত্যি করে বল, রাশেদের সাথে তোর যোগাযোগ হয়? না না না, যোগাযোগ হয় না। আপনি বিশ্বাস করছেন না? আপনার রোম্যান্সের কসম। আমি। উজ্জ্বল তেতে উঠল, রুমুকে ঠাস করে কোল থেকে ফেলে দিল বিছানায়। কত বড় সাহস! উল্টাপাল্টা কসম কাটতে তোকে কেউ বলেছে? তোর উল্টাপাল্টা কসমে যদি আমার রোম্যান্সে ইফেক্ট পড়ে, তখন যদি কলিকাতা হারবালের প্রয়োজন পড়ে যায়, তখন কি হবে? রুমু চমকে যায়, কোনো মতে কোমরে হাত রেখে উঠে বসে। উজ্জ্বলের প্রশ্নের পাল্টা জবাব দিয়ে বলে, তখন আমিও গান গাইবো। আমি জোয়ান একটা মাইয়া, বুড়া জামাইয়ের কাছে আমায় বাবাই দিছে বিয়া। আমি বুড়া? ব্রু কুঁচকে প্রশ্ন করে উজ্জ্বল। রুমু বাকি গান গাওয়ার আগে উজ্জ্বল শার্টের বোতাম খুলতে শুরু করে। আজ তোকে প্র্যাকটিক্যালি বোঝাবো কে বুড়া। উজ্জ্বল আপনার এইসব প্র্যাকটিক্যাল বুঝতে বুঝতে এখন আর আমার মাথায় একাডেমির কোনো পড়া ঢোকে না। শেষাক্ত বাক্যটি কাঁদো কাঁদো সুরে আওড়ালো রুমু। রুমুর পরের দিন সকালটা শুরু হলো ভিন্নভাবে। আজকে কেউ তাকে নাস্তা করতে ডাকেনি, যদিও রুমু ভাবতেও পারেনি চাচা যান যা বলেছেন তা করবে। তবে কি সত্যি সত্যি উজ্জ্বল আর রুমুর হাড়ি আলাদা? দোকান থেকে গরম গরম পরোটা নিয়ে ফিরল উজ্জ্বল। দুজনে একসাথে নাস্তা সেরে বসলো। রুমুর মুখটায় আজ আধার নেমেছে। চিন্তায় মেয়েটার মুখটা কেমন ফ্যাকাসে লাগছে। তোর কি হয়েছে চুমু বউ, মন খারাপ কেন? আমার কারণে আপনাকে আলাদা করে দিল। চাচা যান যে এমন করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোর বাপ আমার বাপ দুজনের ঘাড়ের রগ একটা বাঁকা, জানিস না? সেই সাথে আপনারও। কার ছেলে দেখতে হবে তো। এখন কি করবেন উজ্জ্বল? এমন তো না যে চাকরি পেয়ে যাবেন বা জমানো মোটা অঙ্কের টাকা আছে। তোকে এত কিছু ভাবতে বলেছি আমি? তোর দায়িত্ব আমি নিয়েছি, তাই সব চিন্তা আমার। তোর দায়িত্ব শুধু তুই আমাকে সাপোর্ট করবি, আমার পাশে থাকবি, মাঝে মাঝে উপরে নিচেও থাকতে পারিস, সমস্যা নাই। রুমু কোলের বালিশটা ছুঁড়ে দিল উজ্জ্বলের গায়ে। সিরিয়াস কথায় মজা উড়ানোর মানে আছে? নার্গিস সকাল থেকে উজ্জ্বল এবং রুমুর উপর নজর রাখছেন। যতই রাগ জেদ দেখানো হোক, মন তো মানে না। উজ্জ্বলও কম যায় না।
দুপুরে বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়ি ফিরল সে। সৈয়দ শামসুল এবং নার্গিস তখন খেতে বসেছেন। উজ্জ্বল তাদের দেখে গলা ছেড়ে বলে, উচিত কথার ভাত নাই তো কি হয়েছে, বিরিয়ানি তো আছে, আজ থেকে বিরিয়ানি খাবো। ছেলের কাণ্ডে নার্গিস আড়ালে মুচকি হাসলেন। সৈয়দ শাসমুল তাচ্ছিল্য হেসে বলেন, যাও যাও, এত সোজা কতদিন খেতে পারো দেখব। উজ্জ্বল বাবার কথায় পাল্টা উত্তর দিয়ে বলে, দাঁত আছে যতদিন খেয়ে যাব ততদিন। উজ্জ্বল স্বল্প সময়ের মজা যে অন্যদিকে মোড় নেবে কি জানতো। গতকাল প্রোফাইলের পিকটা হঠাৎ ভাইরাল হয়ে যায়। নানান পাবলিক পেজে তাদের নিয়ে চলছে মাতামাতি। এছাড়াও কেউ কেউ ফেসবুক প্রোফাইলটি শেয়ার করে বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছে। যদিও সবাই মজার চলেই নিয়েছিল ব্যাপারটি। ভাইরালের ব্যাপার নিয়ে রুমুর কোনো ভাবাবেগ নেই। উজ্জ্বল ভাই যে এমন একটা কাজ করতে পারে কখনো তার ভাবনায় আসেনি। ভাইরাল ছবিটা দেখে রাশেদ হিমেল বেজায় চটে গেছে। তাদের সুখের সম্পর্ক ওদের কাছে যেন বিস্ফোরা। সামনে ফাইনাল পরীক্ষা, এভাবে আর কতদিন ঘরবন্দি থাকা যায়। পড়াশোনায় ব্যাঘাত হচ্ছে। বিদায় উজ্জ্বল রুমুকে নিয়ে আজ কলেজ গেল। উজ্জ্বলের বাইকে চড়ে কলেজের সামনে নামতেই পরিচিত সবাই তাদের দিকে অবাক পানে তাকিয়ে আছে। তাছাড়া ভাইরাল ছবিটির কথা কেউ বলেনি। সবার মাঝেই কানাঘুষা চলছে। রুমু বাইক থেকে নামতে উজ্জ্বল আদেশের সুরে বলে, আমি ফোন করা ছাড়া কলেজ মাঠেও আসবি না, ক্লাসে বসে থাকবি। এতদিন কি কি করিয়েছে সব নোটস নিবি সুরাইয়ার কাছ থেকে, আমি আবার নিতে আসব। ঠিক আছে, তুমি ক্লাসে যাবে না? না, কাজ আছে। আমি ফোন করলে বের হবি, দুপুরের খাওয়া সেরে বাসায় যাব। আমি তাহলে ক্লাসে যাই। যা। রুমু চলে গেল ক্লাসে। উজ্জ্বলের মাথা ভর্তি চিন্তায় বাসা বেঁধেছে। বাবার কি এখনও রাগ পড়বে না? তিনি কি তার জেদে অটল থাকবেন? এই মুহূর্তে কিছু তো উজ্জ্বলকে করতেই হবে। রুমুর পড়াশোনার খরচ, এছাড়াও অন্য খরচের তো কমতি নেই। উর্মি আপা বলেছে চিন্তা করতে হবে না, খরচ তারা দেবেন। কিন্তু বোন দুলা ভাইয়ের কাছ থেকে কতদিন হাত পেতে নেওয়া যায়? যেভাবে এসেছিল সেইভাবে আবার চলে গেল উজ্জ্বল। নিয়ম মাফিক এভাবে কেটে গেল আরও 7টা দিন। উজ্জ্বলের সংসারে ভালোবাসার কমতি নেই। মিলেমিশে চলছে তাদের পুতুল পুতুল সংসার। সৈয়দ শামসুল রেগে গেলেও নার্গিস কিছুটা দমে গেছেন। মাঝে মাঝে তার রান্না করা খাবার আড়ালে উজ্জ্বলের রুমে রেখে যান। রুমুর সাথেও ইনিয়ে বিনিয়ে কথা বলেন। মনকে বুঝিয়ে তিনি উত্তর পায় না। কার উপর রাগ করবেন তিনি? ছেলের বউয়ের উপর। ছেলের বউটাকে তো ছোটবেলা থেকে নিজ হাতে গড়ে মানুষ করেছেন। সেই ছোট্ট রুমু চাচি আম্মা বলেই যতটা পাগল ছিল, নিজের মায়ের জন্য ততটা পাগল ছিল না। অপরদিকে উজ্জ্বলের উপর রাগ দেখাবে? বুঝ হওয়ার পর থেকে উজ্জ্বলের একটাই কথা, সৈয়দ বাড়ির বউ রুমু হবে, আর কেউ না। দুজন দুজনকে যখন মেনে নিয়েছে তখন তাদের রাগ করাতে কে যায় আসে? এইসব যুক্তি সৈয়দ শাসমুলের কাছে খাটে না। তিনি তার যুক্তিতেও নয়। উজ্জ্বলের বুকের কোণে লেপ্টে শুয়ে আছে রুমু। মেয়েটার উদাম শরীরে তর্জনীর আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রুমুকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে উজ্জ্বল। সূর্যি মামা জানলায় পর্দা কোলে আলোক তীর্যক রশ্মি ফেলছে। নিস্তব্ধ রুমটায় রুমুর শ্বাস প্রশ্বাসের প্রতিধ্বনি শোনা যায়। রুমু, রুমু। নরম স্বরে ডাকলেও উজ্জ্বল। কলেজে পরীক্ষা চলছে। এতক্ষণে ঘুমিয়ে থাকলে উঠবে কখন, রেডি হবে কখন, আর যাবে কখন? উজ্জ্বল রুমুকে শরীর থেকে সরাতে চায়, কিন্তু অবাধ্য রুমু উজ্জ্বলের গলা জড়িয়ে ঘুমিয়ে রায়। রুমুরে উঠ না, পরীক্ষা দিতে যাবি না? আর একটু ঘুমাই, শরীরটা ভালো লাগছে না। অজুহাত দিবি না রুমু? রুমু পিট পিট চোখে তাকায় উজ্জ্বলের পানে। এতদিন অজুহাত দেখালেও তার শরীরটা আর সত্যিই ভালো লাগছে না। মাথার কেমন ঘুরছে, সারা শরীর ম্যাচ ম্যাচ করছে। রুমুর মায়াময় চাহনি উজ্জ্বলকে ঘায়েল করে। অতি যত্নে পরপর বেশ কয়েকবার উষ্ঠ ছোঁয়ায় রুমুর গালে। উঠে যা চুমু বউ। আর একটু শুই, ভালো লাগছে না। কেন? রুমু প্রত্যুত্তর করে না। গায়ের কাঁথা টেনে আড়মোড়া কাটিয়ে বলে, আজকের পরীক্ষাটা না দিলে কিছু হবে না। সব তো দিলাম। রুমু ওঠ, নাটক করিস না তো। রুমু উঠে বসলো। তবে তার আগে বিরক্তি নিয়ে উজ্জ্বলের গালে কামড় বসালো। উজ্জ্বল অবাক হয় না। রুমুর এটা পুরানো অভ্যাস। অন্তত বিয়ের পর থেকে এই মেয়েটার কামড় খেতে খেতে কুকুর দেখলেও এখন আর ভয় লাগে না। আচ্ছা, রুমু যদি উজ্জ্বলের এই কথা জানে নিশ্চয়ই রাগারাগি করবে। উজ্জ্বল হেসে উঠে বসে। ডার্লিং উঠে যান, আমাকে কনভিন্স করে লাভ নেই। আমি এখন রোমান্টিক মুডে নেই, সিরিয়াস মুডে আছি। আপনার সাথে কথা বলাই বেকার। উঠে যা, পরীক্ষা শেষে আমি নিতে আসবো। যেহেতু পরীক্ষা শেষ, আজকে আমরা বাইরে খাবো, ঠিক আছে? ঠিক ভুল সবটাই আপনি বিচার করেন, আমি আর কি বলবো। রুমু রাগ দেখিয়ে উঠে যায়, তাতে উজ্জ্বল হাসে। আজকে রুমুর পরীক্ষাটা আগে আগে শেষ হয়েছে।
মেয়েটা কাগজ জমা দিয়ে কলেজের বারান্দায় ঘোরাঘুরি করছে। মাঠে যাওয়ার ইচ্ছে জাগলেও একা মাঠে যাওয়ার তার জন্য নিষিদ্ধ, আর এই নিষেধাজ্ঞা জারি করেছে উজ্জ্বল। হঠাৎ দপ্তরি এসে রুমুর খোঁজ করলেন। যেহেতু রুমু ক্লাসের আশেপাশে ছিল তাই সুরাইয়া দেখিয়ে দিল রুমুকে। দপ্তরি রুমুকে দেখে বললেন, তোমার গার্জিয়ান এসেছে, আমার সাথে আসো। আমার গার্জিয়ান কি? আসলে দেখতে পাবে। রুমু দপ্তরি পেছনে পেছনে যায়। ভেবেছিল উজ্জ্বল এসেছে, তবে এত তাড়াতাড়ি আসার তো কথা না। অফিস কক্ষের সামনে এসে রুমু দেখা পেল তার ভাবি। আনিকাকে দেখে মেয়েটা চমকে যায়। মুখ ফুটে কিছু বলার আগে আনিকার অশ্রুসিক্ত চাহনি দেখে কলিজাটা মোচড় দেয়। ভাবি কি হয়েছে? আমার নেই রুমু, নেই মানে? আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা খুব খারাপ। আব্বা বলল তোকে নিয়ে যেতে, যে কোনো সময় অঘটন হয়ে যাবে, তুই আমার সাথে চল। এসব কি বলছো? আমার কিছু হবে না। তুই চল রুমু, আব্বা বলল তোকে নিয়ে যেতে। কিন্তু উজ্জ্বলকে ছাড়া আমি যাব না। উজ্জ্বল আর কিছুক্ষণ পরেই আসবে। এখন উজ্জ্বল তোর সব আমি জানি, কিন্তু তুই তোর মাকে শেষ দেখা দেখবি না? যত যাই হয়ে যাক, মা তো মাই। রুমু কান্না পেয়ে যায়। নিজেকে না দমাতে পেরে মেয়েটাও কেঁদে ফেলে। অবশেষে উজ্জ্বলের নিষেধাজ্ঞা ভেঙে দিয়ে রুমু আনিকার সহিত বেরিয়ে যায়। প্রায় আধ ঘন্টা পর কলেজে এসে উপস্থিত হয় উজ্জ্বল। সুরাইয়ের কাছে জানতে পারে রুমু বেরিয়ে গেছে, দপ্তর নাকি তাকে খুঁজেছে। উজ্জ্বল দপ্তরির কাছে যোগাযোগ করে জানতে পারে তার ভাবি এসে তাকে নিয়ে গেছে। রুমুর মা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। কলিজা মোচড় দেয় উজ্জ্বলে। রুমুকে নিয়ে যাওয়ার মানেটা উজ্জ্বল জানে। একটা মিথ্যা নাটক সাজিয়ে রুমুকে উজ্জ্বলের আড়ালে নিয়ে গেল। উজ্জ্বল বাইক স্টার্ট দেয়, কয়েক মিনিটে পৌঁছে যায় রুমুদের বাড়ি। উজ্জ্বল কোনো কিছু তোয়াক্কা না করে রুমুকে জোরে জোরে ডাকতে থাকে। উজ্জ্বলের ডাকাডাকিতে উপস্থিত হয় আনিকা এবং রাবেয়া। তাদের উপস্থিতি পেয়ে উজ্জ্বল রাগান্বিত স্বরে বলে, আমার বউকে মিথ্যা বলে নিয়ে গেলেন, ঝামেলা করতে চাই না, আমার বউকে ফিরিয়ে দিন। রাবেয়া তেতে উঠলেন। কে তোর বউ? জানেন না? আপনার একমাত্র মেয়েকে এখানে এনে হাজির করুন, আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব কি আমার বউ। উজ্জ্বলের চোখ রাঙিয়ে তাকিয়ে আছে রাবেয়ার পানে। তাদের সম্পর্ক এখন বদলেছে। একটা সময় ছিল চাচি আর এখন শাশুড়ি। উভয় দিক বিবেচনা করলে তিনি সম্মানীয় ব্যক্তি, কিন্তু এই মুহূর্তে রাবেয়াকে সম্মান করার মতো মানসিকতা নেই উজ্জ্বলের। অতিরিক্ত রাগে থরথর করে কাঁপছে সে। এই মহিলা চালবাজিতে হাজার তো কিছু ঘটেছে। আপনাকে সম্মান করার মুড চলে যাচ্ছে শাশুড়ি। তুই কথা না বাড়িয়ে এখান থেকে যা। যাব, এখানে থাকার জন্য আসিনি। রুমু কোথায় বলুন, আমি চলে যাচ্ছি। আমার মেয়েকে তুই ভাগিয়ে নিয়েছিলি, আমার মেয়ে কোথায় সেটা তুই জানিস। এসব কাঁচা নাটক বন্ধ করুন। জল বেশি দূর গড়ানোর আগে ভালোই ভালোই সবটা সমাধান করুন। সাবধান? কিসের সাবধান? তোকে এই বাড়ির জামাই হিসেবে কোনোদিনই মানব না। আপনি মানেন আর না মানেন তাতে আমার কি যায় আসে? আমি আমার বউকে চাই, আমি সেই সমাধান চাইছি। রাবেয়া উজ্জ্বলের সাথে তর্কে পারে না। বাড়িতে পুরুষ কেউ নেই, রাশেদ বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। আনিকা থমথমে চোখে মুখে তাকিয়ে আছে উজ্জ্বলের পানে। মেয়েটা যে ভয় পাচ্ছে, ঘাবড়ে আছে তা তার চোখে মুখে স্পষ্ট। উজ্জ্বল সূক্ষ্ম চোখে তাকায় আনিকার পানে। ভাবি, আপনি কলেজে গিয়েছিলেন, মিথ্যা বলে রুমুকে এনেছেন। এসব কি বলো উজ্জ্বল? এমন কিছুই আমি করিনি। মিথ্যা কেন বলছেন ভাবি? আপনার কি একটু লজ্জা লাগছে না? উজ্জ্বল, অযথা ঝামেলা করবেন না, আমি এমন কিছুই করিনি। অন্তত আপনাকে ভালো জানতাম, এখন দেখি অমানুষদের সাথে চলে আপনিও অমানুষে পরিণত হয়েছেন। আনিকা তৃতীয়বার কিছু বলার সাহস করে না। উজ্জ্বল বুঝতে পেরেছে বাড়িতে রাশেদ নেই। রাশেদ থাকলে নিশ্চয়ই বেরিয়ে এসে ঝামেলা করত। উজ্জ্বল রুদ্ধশ্বাস ছাড়ল আর সময় অপচয় না করে অতি দ্রুত প্রবেশ করে ঘরে। উজ্জ্বলের কর্মকাণ্ডে রাবেয়া আনিকা দুজনেই অবাক। রাবেয়া উজ্জ্বলের পিছনে পিছনে ছুটছিল আর চিৎকার চেঁচামেচি কোনো কিছুই পরোয়া করল না। উজ্জ্বল সারা ঘরে আনাচে কানাচে তন্ন তন্ন করে খুঁজল, অথচ রুমুকে কোথাও পাওয়া গেল না। উজ্জ্বলের রাগ বাড়ল। সেটা রাগ সামলাতে না পেরে রান্নাঘরে থাকা সকল বাসন মেঝেতে আছড়ে ফেলল। ভাবি, 3 ঘন্টা সময় দিলাম, এর মাঝে সত্যিটা প্রকাশ করো। যদি আমার কথার হেরফের হয় তবে এই বাড়িতে আগুন জ্বলবে, আগুন। উজ্জ্বল বেরিয়ে পড়লো। রাবেয়া পেছন থেকে উজ্জ্বলকে একের পর এক গালমন্দ করলেন। তাতে অবশ্য উজ্জ্বলের কিচ্ছু যায় আসে না। সৈয়দ শামসুল ভাতের লোকমা মুখে তুলে চোখ ঘোরালেন। উজ্জ্বলের কোনো গাধাই উনার কানে ঢুকছে না।
ঢুকছে না নাকি ঢুকাতে চাইছেন না তা বেশ ভালো করে বুঝে উজ্জ্বল। বাবার এতটা পাষাণ মনোভাব উজ্জ্বলকে ব্যথিত করে। আব্বা, আমার সাথে থানায় চলেন। আপনি গেলে ব্যাপারটা জোরালো হবে। কাঁচা কাজে থানায় যাব তাও আমি? আব্বা, এমন করবেন না। আপনার ছেলের বিপদ আপনি বুঝতে পারছেন না। আমি বেশ ভালো করে বুঝতে পারছি তোর বিপদ নয়, বরং বিপদ পালিয়ে গেছে। বিপদ পালিয়ে গেছে মানে? যার বিপদ সে নিজেই গেছে, তুই এসবে আর নিজেকে জড়াবি না। আব্বা, আপনি এসব কি বলছেন? বুঝতে পারছিস না? একদমই না। তো চাচাদের সাথে আমাদের একবার খুনাখুনি পর্যায়ে চলে গেছিল, মনে আছে? আব্বা, এসবের সাথে চাচার সম্পর্ক ছিল না, সেটা তুমি ভালো করেই জানো। এসব করেছে রাশেদ আর চাচি আম্মা। সে যেই করুক করেছে তো। শোন, আমি তোকে বলছি, রুমুকে তারা নিয়ে গেছে, ভালো হয়েছে, তোর মাথা থেকে আপদ বিদায় হয়েছে। আব্বা, আপদ মানে? রুমু আমার স্ত্রী, আপনি এভাবে বলতে পারেন না। আমি তোর ভালোর জন্যই বলছি, তা কি তুই বুঝতে পারছিস না? কোনটা ভালো কোনটা মন্দ তা বোঝার বয়স আমার হয়েছে। না, হয়নি। অহেতুক ঝামেলা করবি না, রুহুকে ডিভোর্স দে। এইসব ঝামেলা আমি আর সহ্য করতে পারবো না। আমার খোঁজ তুই রাখিস। প্রেশার সবসময় হাই থাকে, রাতে ঘুমাতে পারি না। এইসব কাজের জন্য হচ্ছে তোর চিন্তা হচ্ছে। ডিভোর্স কে দেবে? আমি? এতই সহজ? আমি বলছি, আমি সৈয়দ শামসুল বলে রাখলাম, এই মেয়ে ফিরে আসবে, তবে তোর সংসার করতে না, সংসার ভাঙতে আসবে। রুমু নিজেই তোকে ডিভোর্স দেবে। আমি দেব না। প্রয়োজনে ওর হাত পা ভেঙে সংসার চালিয়ে যাব। আমি বলছি, আমি সৈয়দ উজ্জ্বল আনিস বলছি, রুমু কখনোই ডিভোর্স দিবে না। ছেলেটার মনে জোর নিয়ে কথাটা বলল, তবে তার কথায় তাচ্ছিল্য হাসলেন সৈয়দ শামসুল। ঠিক আছে, যা হবার হবে। তুমি এখন অন্তত আমার সাথে থানায় চলো। পালাবো না। কিন্তু কেন? তোর ব্যাপার তুই বুঝবি। উজ্জ্বল হতাশার শ্বাস ছাড়ল। নিজেকে প্রচণ্ড অসহায় লাগতো তার। বিপদে কেউ পাশে না থাকলে বিপদটাকে হাজার গুণ বেশি ভারী মনে হয়। ঠিক আছে, থানায় আমি যাব। তোমার ভাইয়ের নামে মামলাটা কিন্তু দিব। যা ইচ্ছে কর, তবে মাথায় রাখিস, যদি রুহু বিগড়ে যায় আর সে তোকে পাল্টা কিডন্যাপের মামলা ফাঁসিয়ে দেয়, তখন কি করবি? রুমু এমন কিছুই করবে না। করতেও পারে। নারী নির্যাতন সাথে কিডন্যাপের মামলা কতটা ভয়ানক হবে তোর ধারণার বাইরে। যেহেতু রুহুকে তার পরিবার নিয়ে গেছে, নিশ্চয়ই তার সাথে খারাপ কিছু হবে না। এখন স্থির হও, পরিস্থিতি স্বাভাবিক হলে যা করার করবি। আশ্চর্য, আমি বসে থাকবো? আব্বা, আপনার কথা শুনে আমার নিজেকে বেকুব ছাড়া কিছুই মনে হচ্ছে না। যা করার আমি করব। উজ্জ্বলেরও এখন তাই মনে হচ্ছে। উজ্জ্বল উঠে দাঁড়ালো। নার্গিস এতক্ষণ শঙ্কিত চোখে মুখে তাকিয়েছিলেন। ভয় হচ্ছিল বাবা ছেলে আবার না অতিরিক্ত ঝগড়ায় লিপ্ত হয়। তবে উজ্জ্বল এবং সৈয়দ শামসুল কেউ অতিরিক্ত পর্যায়ে গেল না। এখন শুধু একটাই ভয়, উজ্জ্বল যদি থানা পুলিশ করে তবে তার নিজের ফেঁসে যাওয়ার আশঙ্কা বেশি। তাছাড়া রাশেদ ওত পেতে আছে উজ্জ্বলকে মারবে বলে। সব মিলিয়ে নিজের ছেলের জীবনটা নিরাপদ চান তিনি। উজ্জ্বল যখন বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো, তখনই তাকে আঁকড়ে ধরেন নার্গিস। বাপ, তুই থানা পুলিশ করিস না। আমার একমাত্র ছেলে তুই, আমাদের কথা একবার চিন্তা কর। আম্মা, আমার বইয়ের খোঁজ নাই, আমি চুপচাপ হাত পা কোলে নিয়ে বসে থাকবো? আমি তা বলিনি। তোর বন্ধু বান্ধবদের নিয়ে খোঁজ নে, কিন্তু তুই থানায় পুলিশে যাবি না। গেলে কি হবে? তুই নিজেই বিপদে পড়বি। আমাকে কথা দে, আল্লাহর ওয়াস্তে আমাকে কথা দে, তুই এসব করবি না। নার্গিস ডুগরে কেঁদে ওঠেন। উজ্জ্বল দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, তবে এর শেষ দেখে ছাড়বো আমি। সৈয়দ শামসুল আবারও হাসলেন। আজ মনে হয় তিনি উজ্জ্বলকে অবজ্ঞায় শেষ করবেন। শোন, এমনটা যে হবে তুই জানতি না? নিজের দায়িত্বে যখন বিয়ে করেছিস, তখন ঝড়ঝাপটা সবটাই তোকে সামলাতে হবে। উজ্জ্বল প্রত্যুত্তর না করে বেরিয়ে যায় ঘর ছেড়ে। সময় গড়িয়ে সন্ধ্যা হলো। রুমুর খোঁজ উজ্জ্বল এখনো পায়নি। উজ্জ্বলের শেষ ভরসা ছিল রুমুদের বাড়ির কাজের লোক রাহিমা। অথচ তিনি জানান এক সপ্তাহ আগে রাশেদ তাকে আসতে মানা করে দিয়েছে। তাদের নাকি আর কাজের লোকের প্রয়োজন নেই। রুমুর বাবা ব্যবসায়িক কাজে ঢাকায় গেছেন। সব মিলিয়ে উজ্জ্বলের পক্ষ নিয়ে লড়ার মতো কেউ নেই, কেউ রইলও না।
উজ্জ্বলের সকল বুদ্ধি যখন নিষ্প্রাণ তখন সে তার দলবল নিয়ে হাজির হলো রুমুদের বাড়ি। রাসেল যেন এমনটাই চাইছিল। উজ্জ্বলের আগমনে সে তীক্ষ্ণ হলো। আরে উজ্জ্বল যে, আয় আয়। এই শালা, তোর দুলাভাই হই। দুলাভাই ডাক। কি? শালা বুঝিস না দুলাভাই হই তোর। তোকে মামা ডাক শোনানোর দায়িত্ব নিয়েছি, অথচ তুই আমার ঘরে আগুন দিচ্ছিস। উজ্জ্বল, ওফ দুলাভাই শালা। উজ্জ্বল, তোর মাথায় কি সমস্যা আছে? না, আমার তো মনে হচ্ছে তোর মাথায় সমস্যা আছে। আমার মাথায় সমস্যা থাকলেও তোর আগাগোড়া পুরোটাতেই সমস্যা। আমি তোর বউয়ের বড়, আমি তোকে দুলাভাই ডাকবো, তুই আমাকে শালা ডাকবি। একটুটুকু রেসপেক্ট কর। উজ্জ্বল যেন মজা পেল, মুহূর্তে এক ঝলক হেসে থেমে গেল। তুই বয়সে বড়, তবে বিচার বুদ্ধিতে না। তুই যদি বড় হতি তাহলে এসব ঝামেলার সমাধান চাইতি, অন্যদের উস্কে দিতি না। উজ্জ্বল, মুখ সামলে কথা বল। ভদ্রতা শেখায়নি তোকে। আমাকে কেউ ভদ্রতা শেখায়নি, আর তোকে শিখিয়েও ভদ্র বানাতে পারিনি। পার্থক্যটা বুঝেছিস? তুই বের হ আমার বাড়ি থেকে। বউ দিয়ে দে, চলে যাব। কে বউ? কে তোর বউ? নাটক করছিস কেন? আমি নাটক করছি না। উজ্জ্বল ঊর্ধ্বশ্বাস ছাড়ে। এসব ঝগড়া ঝামেলা আর মানা যাচ্ছে না। রাশিদ যে ভাঙবে তবু মচকাবে না, তা বেশ ভালো করেই জানা আছে। রাশেদ, তোর কাছে রিকোয়েস্ট করছি, ঝামেলা না বাড়িয়ে কমাতে চেষ্টা কর। আমি ঝামেলা করেছি নাকি তুই করেছিস? কে বলেছে আমার বোনকে বিয়ে করতে? তুই জানতি তোদের সাথে আমাদের সখ্যতা নেই, তাহলে বিয়ে করলি কেন আমার বোনকে? এমন ছ্যাঁত করছিস কেন? তোর বোন রাজি ছিল বলেই বিয়েটা করেছি, এমনি এমনি তো করিনি। উজ্জ্বল, তোকে পুলিশে দিতে মন চায় তো দে, মানা করেছি? বাবার কারণে এসব দাঁত খেয়েছে আছি, না হলে থানায় তোকে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দিতাম। কুত্তার বাচ্চা কোথাকার। খবরদার, মা বাবা তুলে গালি দিবি না। 1000বার দিব। কি করবি তুই? উজ্জ্বল চমৎকার হাসলো, এগিয়ে এলো রাশিদের মুখোমুখি। ঝামেলা বাড়াতে চাই না, আমার বউকে ফিরিয়ে দে। আমার বোনের দায়িত্ব তুই নিয়েছিলি, এখন যখন আমার বোন নিখোঁজ তখনই আমাদের দিকে আঙ্গুল তুললি। ব্যাপারটা এমনও তো হতে পারে তোর হাত থেকে বাঁচতে সে পালিয়েছে। না মানে আমি বোঝাতে চাইছি, তোর মতো ছেলের সাথে অন্তত সংসার করা যায় না। উজ্জ্বল মুহূর্তে রেগে গেল। কাল বিলম্ব না করে খুবলে ধরল রাশেদের শার্টের কলার। রাশেদ যেন আরো সুযোগ পেলে উজ্জ্বলকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে দিল মেঝেতে। উজ্জ্বলের বন্ধুরা এগিয়ে আসতে উজ্জ্বল হাত ইশারায় থামতে বলল। শার্টের কলার ঠিক করে রাশেদ উজ্জ্বলের এক পাশে বসে বলে, রুমু কোথায় আছে আমি জানি, যেখানে আছে তোর রুমু ভালো নেই, বুঝলি? তোর কাছে দুটো অপশন দিলাম, তুই রুমুকে ডিভোর্স দিবি, কাবিনের সব টাকা পরিশোধ করবি। মরে গেলেও ছাড়বো না, ছাড়তে বিয়ে করিনি। পুরো কথাটা তো শোন। যদি ডিভোর্স না দিস তাহলে তোর বাপ মা আমার মায়ের এবং আমার পা ধরে মাফ চাইবে এই এলাকার সবার সামনে। উজ্জ্বল গাল ভর্তি থুতু ছুড়ে দিল রাশেদের মুখে। অপমানে থমথমে হয়ে গেল রাশেদের মুখ। আমার বাবা মা মাপ চাইবে তাও কি না? তোর মতো অসভ্য বর্বরের কাছ থেকে এই কথা শোনার আগে তোর জিহ্বাটা পুড়িয়ে দেওয়া উচিত ছিল। তাছাড়া তোরা কোন ফেরেশতা যে আমার বাবা মা তোদের মতো দুইটা অমানুষের কাছে মাপ চাইবে? আমার বউকে আমি খুঁজে নেব, যদি না পাই তোর বউ সামলে রাখিস। বলা তো যায় না, হঠাৎ দেখা গেল আমার বউয়ের মতো তোর বউ মিসিং। নিস্তব্ধ কক্ষে হাত পা গুটিয়ে বসে আছে উজ্জ্বল। মাথা ভর্তি দুশ্চিন্তা থেকে থেকে হাত পা কেমন অসাড় হয়ে আসছে। বিছানার এক কোণে থাকে উজ্জ্বলের চোখ ভিজে ওঠে। নিজের অনুভূতির কাছে নিজেরই নিয়ন্ত্রণ নেই, কন্ট্রোললেস। উজ্জ্বলের যখন হাসতে মন চায় হেসে ফেলে, কাঁদতে মন চাইলে কেঁদে ফেলে। যখন রাগ উঠে তখন লন্ডভন্ড করে দেয় সব কিছু। রুমুর বালিশটা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে অস্থির উজ্জ্বল। চাচা জানির নাম্বারে বেশ কয়েকবার ফোন করেছে, অথচ নাম্বারটা বন্ধ। এই ছাড়া কোনো নাম্বার উজ্জ্বলের কাছে নেই। সময়টা বড্ড স্রোতের বিপরীতে যাচ্ছে। শুধু একবার যদি সৈয়দ শামসুল সাহায্যের হাত বাড়াতো, উজ্জ্বল একটা না একটা রাস্তা ঠিকই খুঁজে পেত। নিদ্রাহীন উজ্জ্বলের সারাটা রাত কেটে দিনের আলো ফুটতে উজ্জ্বল আবারও ব্যস্ত হয়ে যায় রুমুকে খুঁজতে। হিমেলের বাড়িতে গিয়েও উজ্জ্বল তল্লাশি চালায়, তবে রুমুর খোঁজ নেই। আশ্চর্য, মেয়েটা কি নিরুদ্দেশ হয়ে গেল? উজ্জ্বলের অসময়ের সময়টা কেটে গেল আরও 2 দিন। আজ 3 দিন হলো রুমুর খোঁজ পেল না। উজ্জ্বল রাশেদের পেছনে গুপ্তচর লাগিয়ে রেখেছে, অথচ রাশেদের আচরণে তেমন কিছুই কারো চোখে পড়ল না।
সৈয়দ ইসলামী ব্যবসায়ী কাজ ছেড়ে বাড়ি ফিরেছে আজ। তপ্ত গরমে জনজীবন অস্থির। আনিকা লেবুর শরবত এনে গ্লাসটা রাখলো টেবিলে। কিরে মা, কেমন আছিস? ভালো আব্বা, আপনি ভালো আছেন? কাজ সব ঠিকঠাক ভাবে সেরেছেন? সব ভালোই ভালো শেষ হয়েছে। আমি গোসলে যাব, তুই লুঙ্গি গামছা নিয়ে বাথরুমে রেখে আয়। শ্বশুরের ভীষণ ভক্ত আনিকা। এত বছরে মেয়েটা অন্তত বুঝে ফেলেছে এই সংসারে যদি কোনো মানুষ থাকে তবে তিনি হলেন সৈয়দ শামসুল। বাকি দুজন তো অমানুষের কাতারে পড়ে। রুমুর কথা ভাবতেও তার গায়ে কাঁটা তুলে। নিজের সংসার বাঁচাতেই রুমুকে ঠেলে দিল অন্ধকার জগৎটায়। অথচ এমন ননদ কজনে পায়। রুমুর মাঝে কোনো হিংসা বিদ্বেষ নেই, তর্ক বিতর্ক নেই। মেয়েটা আনিকাকে নিজের বড় বোনের মতোই ভালোবাসে। গত কয়েকদিন অপরাধ বোধে নিংড়ে যাচ্ছে আনিকা। আর এসব মানা যায় না। উজ্জ্বলকে সব কথা জানানো উচিত, কিন্তু আনিকার কাছে কোনো ফোন নেই, বাইরে বের হওয়ার সুযোগ নেই। সব মিলিয়ে অপরাধ বোধের পাল্লাটা ক্রমশ ভার হচ্ছে। আনিকা যখন শ্বশুরের কক্ষে প্রবেশ করলো তখনই তার হাত চেপে ধরলো রাবেয়া। দ্রুত দরজা ফিরিয়ে কড়া গলায় বললেন, খবরদার, তোমার শ্বশুরের কাছে কিচ্ছু প্রকাশ করবে না, কিচ্ছু বলবে না, তাকে বুঝতেও দেবে না এসবে তুমি জড়িত। আমি কিচ্ছু বলবো না আম্মা। কিন্তু কি কিন্তু? রুমুকে কাল দুপুরে খাবার দিয়েছেন, আর তো। চুপ কর, এত দরদ দেখাতে হবে না। আমার মেয়ে আমি বুঝবো। খুব তো গায়ের জোর দেখিয়েছিলি, এখন গায়ের জোর বের হবে। এক ধমকে আনিকা চুপসে যায়। মেয়েটা কোনো মতে লুঙ্গি গামছা নিয়ে বেরিয়ে পড়ে। সময় গড়ায় উজ্জ্বল অপেক্ষার থাকে সৈয়দ ইসলামে। তিনি যে বাড়ি ফিরেছেন তা উজ্জ্বলের জানা নেই। নিদ্রাহীন, অনিয়মিত খাওয়া দাওয়া, দুশ্চিন্তা সব মিলিয়ে ছেলেটার জীবনটা অন্ধকারে গোলক ধাঁধায় ডুবে গেছে। রুমুদের আত্মীয় স্বজনদের উজ্জ্বলের চেনা আছে, কিন্তু রুমুর খোঁজ কেউ দিতে পারল না। উজ্জ্বলের জেদ জন্মে গেল আনিকার উপর। শুধু একবার আনিকাকে একা পাওয়া যায়, তারপর হাড়ে হাড়ে সব বের করবে। রাশেদ রাবেয়াকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ইদানিং থেকে থেকে বাতের ব্যথাটা বড্ড বেশি জ্বালাতন করছে। এর মাঝে মাঝরাতে জ্বর। সব মিলিয়ে শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে। তাই বাধ্য হয়ে আজ ডাক্তারের শরণাপন্ন হতেই হলো। যাওয়ার আগে অবশ্য আনিকাকে হুমকি ধমকি দিতে ভুলেননি। সৈয়দ ইসলামী তখন ঘুমে বিভোর। সন্ধ্যার পর তপ্ত আবহাওয়াকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঝমঝম বৃষ্টি নেমেছে। আকাশের বিদ্যুৎ চমকানো দেখে শিউরে উঠছে আনিকার দেহ। আকাশ গর্জনে ভূমি কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে। আনিকার মনে প্রশ্ন জাগে, রুমু নিশ্চয়ই একা ভয় পাচ্ছে। আনিকার দু চোখ ছলছল করে। দরজার চাবিটাও তার কাছে নেই। যদি থাকতো অন্তত কিছু একটা করা যেত। অন্যায় প্রতিবাদ করার সাহস আনিকার কখনো হয়নি। রাশেদের ভালোবাসায় সর্বদা বুথ সে, কিন্তু আজ যেন নিজের বিবেক তাকে প্রশ্ন তুলছে। রুমুর বিশ্বাসে আঘাত দেওয়া কি ঠিক হয়েছে? শরীরের চামড়ায় জ্বলন ধরছে। কি করবে না করবে সব মিলিয়ে মানসিকভাবে ভীষণ চাপে পড়ে গেল আনিকা। আচমকায় হু হু করে কেঁদে উঠে সে। মেয়েটা জানলায় কপাল ঠেকিয়ে অঝরে কাঁদছে। ভেবেছিল বৃষ্টির শব্দে রুমের বাইরে নিশ্চয়ই তার কান্নার শব্দ যাবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে সৈয়দ ইসলামী কানে ঠিকই কান্নার শব্দ গেল। তিনি ছুটে এসে আনিকার কক্ষে প্রবেশ করলেন। কি রে মা, ভয় পাচ্ছিস? কাঁদিস না, এদিকে আয়, জানালা বন্ধ কর। আমি একটা অন্যায় করেছি আব্বা। কি অন্যায়? আমি কান্না দাপটে আহাজারি করতে থাকলো আনিকা। নিজেকে সামলে হেঁচকি তুলে বলে, আব্বা, রাশেদের কথায় রুমুকে মিথ্যা বলে এই বাড়িতে এনেছি। আপনার ছেলে আর আম্মা মিলে মেয়েটাকে অনেক মেরেছে। মেরে বেঁধে রেখে দিয়েছে ছাদে চিলেকোঠার ঘরটায়। 4 দিন হয়ে গেল, দিনে একবেলা খেতে দেয়। গতকাল থেকে খেতে দেয়নি। আব্বা, মেয়েটা খুব কষ্টে আছে। আমি আমার সংসার বাঁচাতে অন্যায় করেছি আব্বা, আমাকে আপনি শাস্তি দিন। উজ্জ্বল, আব্বা নিচে নেমে আয়। মায়ের ডাকে ঘাড় ঘুরিয়ে তাকালো উজ্জ্বল। হাত ইশারায় নার্গিসকে যেতে বলে চুপচাপ দাঁড়িয়ে রইল ছাদে। একের পর এক বজ্রপাত আজ ভূমি কাঁপিয়ে তুলছে। বিজলি চমকে আকাশ ফেটে চৌচির। আধারের কোলে যখনই বিজলির আলো ছড়িয়ে পড়ে, বাচ্চা বৃদ্ধ সবারই বুক কেঁপে ওঠে। অথচ উজ্জ্বল এসবকে পরোয়া করল না। সেটা ধাঁয়ে দাঁড়িয়ে রইল নিগুড় চুপচাপ। ভিজে একাকার অবস্থা। এসবকে পরোয়া করল না। ভিজে একাকার অবস্থা। চুল চুইয়ে চুইয়ে পানি ঝরছে। রুমু কোথায়? যেখানেই হোক পালিয়ে আসার চেষ্টা করতো, অন্তত একবার ফোন করতো। অথচ রুমু নিরুদ্দেশ, কোনো খোঁজ নেই। উজ্জ্বল তার মনকে বোঝাতে পারে না রুমু যে তাকে ঠকালো। সবাই এটাই মেনে নিল, অথচ উজ্জ্বল কখনোই তা মানবে না। উজ্জ্বলের কান্না পায়,
কেঁদেও ফেলে। দমকা হাওয়ায় আর বৃষ্টির দাপটে তার কান্না দেখা গেল না। অপরদিকে বজ্রপাত এবং ঝমঝম বৃষ্টির শব্দে শোনা গেল না তার হাউমাউ কান্নার আওয়াজ। না চাইতেও কেন মনে হচ্ছে রুমু তাকে ঠকালো। উজ্জ্বল সারা ছাদ পায়চারি করলো। বুকের ভেতরটা কেমন চিনচিন করছে। বৃষ্টি কমার নেই, উল্টা বাড়ছে। আকাশটা আজ ক্রমশ ধমক দিচ্ছে। ছোটবেলায় সে বর্জ্যের শব্দে ভয়ে মায়ের কোলে আড়াল হতো। তখন তার মানুষ হারানোর ভয় ছিল না, কিন্তু এখন তার মানুষ হারানোর ভয় হয়েছে। সেই ভয়ের কাছে বর্জ্যের শব্দ কিছুই না। রুমুদের বাড়ি দিকে হ্যাঁ দৃষ্টিতে তাকিয়ে রইল উজ্জ্বল। সারা পাড়ায় বিদ্যুৎ চলে গেছে। অনেকক্ষণ আগেই সারাটা পাড়া অন্ধকার ভুতুড়ে। রুমুদের জানালার আলোয় একটুখানি আলোয় দেখা মিলছে। এটা রুমুর ভাইয়ের রুম। ছাদে থাকে উজ্জ্বলের যন্ত্রণা বাড়ে। সে আম গাছের ডাল বেয়ে কতবার যে রুমুদের ছাদে গিয়ে তার সাথে দেখা করেছে তার হিসেব নেই। পুরনো স্মৃতির ডায়েরিটা খুলে উজ্জ্বলের ইচ্ছে জাগলো আবার সেই ছাদে যেতে। তবে বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে আছে গাছের ডাল। একবার পা পিছলে পড়লে কেলেঙ্কারি কাণ্ড বাঁধবে। উজ্জ্বল এত সব সতর্ক বার্তা গায়ে মাখল না। নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে গাছ বেয়ে চলে গেল রুমুদের ছাদে। প্রবল বৃষ্টি, সেই সাথে বাতাসের দাপট কমার নাম নেই। উজ্জ্বল ছাদে লেপটে বসল। কিছুটা সময় কাটানোর পর তীব্র জোরে বজ্রপাত হতে দ্রুত গিয়ে চিলেকোঠার ঘরের সামনে দাঁড়ায়। এই বজ্রটা নিশ্চয়ই হাসিপাশি পড়েছে। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে মৃত্তিকা। ভয় না পাওয়ায় উজ্জ্বল এবার একটু হলেও ভয় পেয়েছে। উজ্জ্বল চিলেকোঠার দরজার পানে তাকায়। রুমুকে সারা বাড়ি খুঁজলেও চিলেকোঠায় ঘরটায় খোঁজা হয়নি। দু চোখের দৃষ্টি ছলকে উঠে উজ্জ্বলের হৃদস্পন্দনের গতি ক্রমাগত বাড়তে থাকে। এক মুহূর্ত দেরি না করে চিলেকোঠার দরজার পরপর বেশ কয়েকবার পদঘাত করলো। দরজার কবজায় ছোট্ট একটা তালা ছিল। সেই তালাটাকে ভাঙলো ইটের সাহায্যে। বেশ কয়েকবার চেষ্টায় উজ্জ্বল সফল হলো, তবে দরজা খুলে কিছুই দেখতে পেল না। নিবিড় অন্ধকারে ভ্যাপসা গন্ধে একেবারে হতাশার শ্বাস সারলছে। আচমকা বিজলি চমকালো। বিজলির আলো প্রবেশ করলো চিলেকোঠার ঘরে। সেই আলোতে উজ্জ্বল এক পলক দেখলো হাত পা বাঁধা একটা মেয়েকে। বুকটা ধক করে উঠল তার। শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ল। শনশন বাতাসে গায়ে কাঁটা দিল মুহূর্তে। উজ্জ্বল এগিয়ে গেল, অন্ধকারে টেনে ধরল মেয়েটাকে। উজ্জ্বলের শীতল হাতের ছোঁয়ায় মেয়েটা দেহ ছটপট করে উঠে। দ্রুত হাতে মেয়েটার মুখ থেকে টেপ টেনে ছিঁড়ে খুলতে শুরু করে। পুনরায় বিজলিতে উজ্জ্বল দেখতে পেল রুমুর মুখ এক পলক। উজ্জ্বলের বুকটা খাঁ খাঁ করে উঠল। ছেলেটা কাতর কণ্ঠে শুধায়, আমার রুমু। অনেক চেষ্টার পর রুমুর মুখ থেকে টেপ খুলতে সক্ষম হলো। ঠোঁট থেকে ঘাড় পেঁচিয়ে টেপ লাগানো হয়েছিল বলে টেপ খোলার সময় রুমু বেশ ব্যথা পায়। মেয়েটা ক্ষণে ক্ষণে ব্যথায় গোঁ গোঁ শব্দ তুলে। হাত পা সম্পূর্ণ টেপের সাহায্যে বাঁধা। নিঃসন্দেহে বলা যায় কোনো পাষাণ লোকের কাজ ছাড়া আদৌ কারো পক্ষে এমন কাজ করা সম্ভব নয়। উজ্জ্বল হাতের টেপগুলো টেনে খুলতে গিয়ে হাঁপিয়ে ওঠে। এত এত টেপ এলোমেলোভাবে বাঁধা, তার উপর প্রতিটা টেপ রুমুর চামড়ার সাথে লেগে থাকায় পশমে টান লাগলেই ব্যথা লাগছে। রাশিদের মার খেয়ে মেয়েটার সারা দেহের অনেকাংশ ছিলে গেছে, তাই ব্যথা আরও বেশি লাগছে। উজ্জ্বল পাগলের ন্যায় বিলাপ করছে। ধমকি ধমকি গালাগাল যা আসে তাই বলছে। উজ্জ্বলকে বাধা দিয়ে রুমু হ্যাচর প্যাচর অবস্থায় ভাঙা গলায় বলে, ব্যথা। রুমু একটু ধৈর্য ধর, একটু। রুমু কাঁদতে কাঁদতে মাথা নাড়ায়, অর্থাৎ সে পারবে না। উজ্জ্বল টেপ ছেড়ে রুমুর গালে হাত রাখে। তীব্র ব্যথায় কুঁকড়ে যায় সে। তোকে নিয়ে যাব আমি। উজ্জ্বল রুমুকে হাত পা বাঁধা অবস্থায় কোলে তুলে নেয়। বৃষ্টির তেজ তখনও কমেনি। বাতাস, বৃষ্টি, বর্জ্য সব মিলিয়ে পরিস্থিতি ভীতিপ্রদ। ছাদের দরজাটা বন্ধ। উজ্জ্বল পড়ল ব্যাপক দুশ্চিন্তায়। রুমুকে নিয়ে তো গাছ পেয়ে নামা যাবে না। কি করবে সে? মেজাজটা এমনিতেই খিঁচেছিল, তার উপর বাধা পেয়ে রাগে গর্জে উঠে উজ্জ্বল। রুমুকে পাঁজা কোলা রেখেই একের পর এক পদঘাত করলো লোহার দরজাটাতে। রুমু উজ্জ্বলের রাগ ক্ষোভ কিছুই পরখ করলো না। সে শুধু উজ্জ্বলের বুকে নিজের আঁকলে থাকা অস্তিত্ব অনুভব করলো। এ যেন পরম শান্তি, শান্তি, শান্তি। একটু আমার শান্তি স্থান। সৈয়দ ইসলামিল বাক্যহারা হয়ে বসে আছেন। তার পাশে দাঁড়িয়ে কাঁদছে আনিকা। রাশেদের কথাটা দুঃসাহস হলে এবার বাইরে ছাড়িয়ে ঘরের মানুষের উপর আঘাত করে। এত বড় ষড়যন্ত্র করার, দুঃসাহস করার ইন্ধন নিশ্চয়ই রাবিয়া দিয়েছে। ইসমাইল উঠে দাঁড়ালেন, আনিকাকে ধমক দিয়ে বলেন, রুমুর বিয়ের ব্যাপারটা আমি জানতাম, আর আমি তাদের পক্ষে ছিলাম। উজ্জ্বলকে রুমুর পাশে পেয়ে কতটা নিশ্চিন্ত হয়েছি তোর ধারণার বাইরে। আমি তোকে আমার আরেক মেয়ে ভেবেছি, আর তুই আমার মেয়েটা সংসার ভাঙতে উঠে পড়ে লাগলি।
আনিকা কান্নায় ভেঙে পড়ল। দ্রুত ইসমাইলের পা জড়িয়ে বসলো। আব্বা, আমি নিজের সংসার বাঁচাতে। আনিকা থেমে গেল। ছাদ ঘরের দরজা থেকে ধুমধাম শব্দ হচ্ছে। শব্দটা কমার পরিবর্তে ক্রমশ বাড়তে থাকলো। দরজাটা যেন এক্ষুনি ভেঙে যাবে। সৈয়দ ইসমাইল টর্চ লাইট নিয়ে ছুটে গেলেন ছাদে। তার পেছন পেছন গেল আনিকা। প্রথমে তিনি দরজা খোলার সাহস করলেন না, কিন্তু উজ্জ্বলের আওয়াজ পেয়ে দরজা খুলতে চমকে যান যখন দেখলেন ভেজা জুবুথুবু উজ্জ্বল, তার কোলে রুমু। উজ্জ্বল, এত রাতে তুমি সাদে? চাচা যান, কবে আসলেন? আজ। রুমুকে কোথায় পেলে? মেয়েটার কি হয়েছে? আমার রুমু ঠিক আছে তো? আপনি আমার বিপদে পাশে ছিলেন না চাচা, পাশে ছিলেন না। আমার কাছের আপন কেউ আমার বিপদে পাশে ছিল না, কেউ না। অভিযোগের সুরে কথাটি বলে প্রস্থান করলো উজ্জ্বল। যাওয়ার আগে আনিকার দিকে তাকালো ঘৃণা ভরা দৃষ্টিতে। নিজ বাড়িতে ফিরে উজ্জ্বল কারোর সাথে কোনো কথাই বলল না। রুমুর করুণ পরিস্থিতি দেখে নার্গিস কান্না আটকাতে পারলেন না। মেয়েটার সারা শরীরে ছোপ ছোপ রক্তের জমাট বাঁধা দাগ। মাঝরাতে যে যার রুমে উজ্জ্বল বারান্দায় দাঁড়িয়ে শুনেছিল রাশিদের চিৎকার চেঁচামেচি। সেই সাথে থেমে থেমে রাবেয়ার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। বৃষ্টি দাপট তখন কমে এসেছে, সেই সাথে বাতাসের তীব্রতা। এখন শুধু ঝিরঝির বৃষ্টি পড়ছে। উজ্জ্বলের কানে এলো রুমুর কান্নার আওয়াজ। সেটা ছুটে নিজের কক্ষে ফিরল। রুমু, কি হয়েছে? কাঁদছিস কেন? আপনি কোথায়? এই তো। রুমুকে 3টা কাঁথা দেওয়া হয়েছে, অথচ মেয়েটা থেকে থেকেই বলছে ঠান্ডা লাগছে। উজ্জ্বল এগিয়ে এলো, বুকের সাথে জড়িয়ে ধরল রুমুকে। এবার ঠিক আছে? আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। আপনি যাবেন না, আমার ভয় লাগে। ঘুমা। না না না, চোখ বন্ধ করলেই ভয় লাগে। অন্ধকার দেখি, সব অন্ধকার। কিন্তু আলো তোর চোখে সয় না? অন্ধকারেও ভয় লাগে। উজ্জ্বল চুপ রইল। এতদিন একা অন্ধকার রুমে বন্ধ থাকায় রুমুর চোখে আলো লাগলেই অস্বস্তি লাগে, অপরদিকে অন্ধকারে সে ভয় পাচ্ছে। এই মুহূর্তে উজ্জ্বল কি করবে ভেবে পায় না ছেলেটা। উজ্জ্বল রুমুর চুলে বিলি কেটে দেয়। তৎক্ষণাৎ চাপা আর্তনাদ করল রুমু। উজ্জ্বল ঘাবড়ে যায়। কি রে, কি হয়েছে? ব্যথা ব্যথা। চুলেও ব্যথা? চুল টেনে মেরেছিল। উজ্জ্বল চোখ বন্ধ করে। রাশেদকে জ্যান্ত গিলে খেতে পারলে শান্তি পেত। উজ্জ্বল, আপনি কি সত্যি আমার মায়ের মেয়ে? এমন কেন মনে হলো? পরিস্থিতি অনেক কিছু মনে করতে বাধ্য করে। পাকা পাকা কথা না বলে ঘুমা। ঘুমাবো না, অনেক ঘুমিয়েছি। উজ্জ্বল প্রত্যুত্তর করে না। দাঁতে দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণে রাখে। আগামী দিনগুলো কেমন যাবে তা জানা নেই। রাশিদের কর্মকাণ্ডে মার্ডার করার মতো দুঃসাহস সে করে দেখাতে পারে। রুমুর যখন চোখ লেগে গেল তখনই করাঘাতের শব্দে তার ঘুম ভেঙে গেল। উজ্জ্বল উঠে গিয়ে দরজা খুলল। এত রাতে নার্গিসকে দেখে বলে, আম্মা, এত রাতে উঠলেন কেন? রাশেদের চিৎকার শুনেছিস? হারামজাদাটা তোর চাচার কোনো ক্ষতি করে দেবে। সেই সাহস করবে না। যে ছেলে তার আপন বোনের সাথে এতটা করতে পারে, সে ছেলে নিজের বাপকেও খুন করতে পারবে। ঘুমান আম্মা, ওদিকে কান না দিলেই ভালো হবে। নার্গিস চলে গেলেন। উজ্জ্বল দরজা বন্ধ করে ফিরে এলো রুমুর কাছে। রুমু, একটা প্রশ্ন করব, উত্তর দিবি? কি প্রশ্ন? আমাকে ডিভোর্স দিবি? ঝিরঝির বৃষ্টি থেকে আকাশের হাঁক। ঠান্ডায় কাঁপতে থাকা রুমু হঠাৎ থমকে গেল। শ্বাস প্রশ্বাসের আন্দোলন ব্যাপক বাড়ল। রুমু জিভের সাহায্যে ঠোঁট ভেজালো। উজ্জ্বলের বুকে হাত বাড়িয়ে পড়ল। এসব কি বলছেন? একটা প্রশ্ন করলাম, অস্থির হচ্ছিস কেন? এটা কেমন প্রশ্ন? প্রশ্নের ধরন কেমন তা আমি জানি না, তোকে জিজ্ঞেস করেছি, উত্তর দে। রুমুর চোখ ভিজে উঠল। আমি আপনাকে ডিভোর্স দেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারি না। আমি বিয়ে করেছি আপনাকে ছাড়তে নয়। ছাড়বো কেন? কারণটা তো অন্তত দরকার। ছাড়ার মতো কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। অনেকেই বলল তুই আমাকে ছেড়ে যাবি। এই যে তুই নিখোঁজ, যখন ফিরবি তখন নাকি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ফিরবি। তাদের আপনি কি বলবেন? বলেছি আমার রুমু আমাকে ছাড়বে না। এবার ঘুমা। উজ্জ্বল বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে রুমুর চোখ মুছে দিল। অনেকটা সময় পর ঘুমিয়ে পড়ল দুজনে। যখন ভোর হলো তখন সৈয়দ বাড়ির সকলে ঘুম ভাঙল হট্টগোল চিৎকার চেঁচামেচিতে। উজ্জ্বলদের লোহার গেটে দেদারস পদাঘাত করছে রাশেদ, সেই সাথে অকথ্য ভাষায় গালাগালি।
তখনও বৃষ্টি কমেনি। ঝিরিঝিরি বৃষ্টি চলমান। সৈয়দ শামসুল রেগে গেলেন, ছাতা হাতে বেরিয়ে এসে বললেন, রাশেদ, এটা ভদ্রলোকের বাড়ি, কোনো জন্তু জানোয়ারের না। সাত সকালে এসব তামাশা কেন শুরু করেছিস? তামাশা আমি করছি নাকি? তোরা রুমুকে আসতে বল রুমুকে। চাচার সাথে তুই তোকারি ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে গেল না? উজ্জ্বল ঘুমু ঘুমু চোখে সবটাই শুনল। রক্ত তখনও তার টকবকিয়ে ফুটছে। উজ্জ্বল সিদ্ধান্ত নিয়েছিল রুমুকে যখন পাওয়া গেল তখন আর কোনো রাগ চেত নয়, রাশিদের সাথে যত কথা কাটাকাটি হবে ততই জল খোলা হবে। সব মিলিয়ে উজ্জ্বল যখন তার রাগকে নিয়ন্ত্রণে রেখেছিল তখনই রাশেদের তুই তোকারি তার রাগ বাড়ালো। বড় বড় পা ফেলে উঠোনে গিয়ে চিৎকার করে বলে, রাশেদ, ঝামেলা চাই না, চলে যা। তোর কথা শোনার জন্য বসে আছি, রুমুকে আসতে বল। রুমু আমার স্ত্রী। আমার স্ত্রী কোথায় যাবে, কোথায় থাকবে, সেসব সিদ্ধান্ত একমাত্র আমি নেব। রুমু এখানে আসবে না। উজ্জ্বল, তোকে সাবধান করলাম, খুন করে ফেলবো। চেষ্টা করতে পারিস। সাহস থাকলে গেট খোল। ওকে, এবার তাহলে লড়াই হয়ে যাক। উজ্জ্বল যখনই গেটের কবজায় হাত রাখলো তখনই সৈয়দ ইসমাইল বাইরে থেকে চেঁচিয়ে বললেন, খবরদার উজ্জ্বল, এই ভুল করিস না। রাশিদের কথায় গেট খোলার কোনো দরকার নেই। তোরা সবাই ঘরে যা, এদিকে আমি দেখছি। উজ্জ্বল কথা বাড়ায় না, সে চায় না ঝামেলা পারুক। এতদিনে ধকলে সে বড্ড ক্লান্ত। রুমু দরজায় দাঁড়িয়ে দেখছিল সবটা। সে কেমন অপরাধ বোধে নিংড়ে যাচ্ছে। অবচেতন মন বারবার ইঙ্গিত দিচ্ছে, তুই যদি বিয়েটা না করতি ঝামেলা এত দূর আসতো না। বৃষ্টি থেমে গেছে, পরিবেশটা এখন শীতল শান্ত। রুমু উজ্জ্বলের পানে তাকিয়ে বলে, উজ্জ্বল, হুম, আপনি শুকিয়ে গেছেন, চোখটা দেবে গেছে। আমার দিকে না তাকিয়ে নিজের দিকে তাকা। শরীরের কি হাল হয়েছে? আমি বেঁচে আছি এই তো অনেক। তোর ভাই মা পাষাণ। জানি। মারলো কেন? আপনাকে ছাড়তে বললো, কিন্তু আমি রাজি হইনি। তুই আমাকে ছাড়লে তাদের লাভ কি? কাবিনের টাকাটা। উজ্জ্বল চমকে গেল। এতক্ষণ সে রুমুর কাটা ছেঁড়া স্থানে গলায় যত্ন দিয়ে মলম লাগাচ্ছিল। রুমুর কথায় থেমে গেল তার হাত। কাবিনের টাকা মানে? আপনি আমাকে ছেড়ে দিলে যে কাবিনের টাকাটা দেয়া হবে সেই টাকার জন্যই এত সব। তোর ভাইয়ের এত বুদ্ধি? বোন নিয়ে ব্যবসায় নেমেছে নাকি? আমার কোনো ভাই নেই। আচ্ছা, আমরা কি একই মায়ের পেটের ভাই বোন? রুমুর গলা ধরে এলো। উজ্জ্বল পুনরায় তার কাজ চালিয়ে গেল। কত জায়গায় মলম লাগাবো? সারা শরীর ক্ষত বিক্ষত। জানেন, আমি যেদিন পালিয়ে আসলাম সেদিন আমাকে পালাতে কে সাহায্য করেছে? কে আর চাচা যান? না, রাশেদ ভাই। উজ্জ্বল দ্বিতীয়বার চমকালো। রাশেদ রুমুকে পালাতে সাহায্য করেছে, এত বড় আশ্চর্যের ব্যাপার। রাশেদ তোকে পালাতে সাহায্য করলে হিমেলের সাথে বিয়ে কেন ঠিক করলো? হলুদের আয়োজন শেষে মাঝরাতে আমি যখন কাঁদছিলাম তখন ভরসার হাত বাড়ায় রাশেদ ভাই। আমাকে বলল পালিয়ে যেতে, তবে কিছু শর্ত আছে। কি শর্ত? আমি পালিয়ে আপনার কাছে যাব। সকালে যখন জানা যাবে আমি নিখোঁজ, তার একদিন পর থানায় মামলা করা হবে আপনার নামে। আরে বাহ! সেদিন আমার উদ্দেশ্য ছিল কিভাবে এই নরক থেকে মুক্তি পাব। তাই রাশেদ ভাইয়ার কথার সাথে সামিল হই। তবে আমার উদ্দেশ্য ছিল শুধু একবার বের হই, আর পিছু ফিরে আসবো না, আর আপনাকে বিয়ে করে তবেই নিশ্চিন্ত হব। যখন গেট ছেড়ে বেরিয়ে যাই আর দৌড়তে থাকি তখনই আব্বা ফোন করলেন। আব্বা নাকি দেখেছেন রাশেদ ভাই আমাকে বের হতে সাহায্য করেছেন। তবে এর পেছনে কি উদ্দেশ্য আছে আব্বা জানতে চাইলেন। আমি সত্যটা জানালাম আর আমার সিদ্ধান্ত জানালাম। আব্বা শুধু একটা কথাই বললেন, উজ্জ্বলকে ঠকালে তুই নিজের কাছে ঠকে যাবি। বিয়ের পরেও রাশেদের সাথে তোর যোগাযোগ ছিল? হ্যাঁ ছিল। বিয়ের বেশ কয়েকদিন পর যোগাযোগ হয়। আমি জানিয়েছিলাম আমাদের বিয়ের কথা। রাশেদ ভাই ভীষণ রেগে যায়। যখন আমার কাছে কাবিনের টাকার কথা জানতে চায় আমি সত্যটা বলি। এটাও বলি আমি উজ্জ্বলকে ছাড়বো না, যত যাই হয়ে যাক। রাশেদ ভাই রেগে গেলেন, আমাকে বললেন উর্মি আপার সংসারে ঝামেলা করবেন, আরও কত কি হুমকি দিলেন। বিশ্বাস করেন আমি ভয় পেয়ে যাই। আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলি না? আমি সাহস নিয়ে বলতে পারিনি। রাশেদ ভাই বলল যদি আপনাকে ডিভোর্স দিই আর টাকা আদায় করতে পারি তবে আমাদের উভয়জনের লাভ। তো ডিভোর্স দিলি না কেন? রুমু হেসে ফেলল। আমি আপনাকে ডিভোর্স দিতে বিয়ে করিনি, বলেছি না আমি আপনাকে সৎ নিয়তে বিয়ে করতে পালিয়েছি। ডিভোর্স দিব করেও যখন আমি রাশেদ ভাইয়াকে ঘোরালাম, শেষ পর্যন্ত জানিয়ে দিয়েছিলাম আমি ডিভোর্স দিব না, তখনই পাষাণের মতো কাজটা করলো।
তোর কি মনে হয় না এসবের জন্য তুইও দায়ী? শুরুতে আমাকে জানালে এমনটা হতো? আমি চেয়েছি রাশেদ ভাইকে দমিয়ে রাখতে, আপনাদের উভয় পক্ষের রেষারেষি আর ভালো লাগে না। বাড়িতে নিয়ে তোকে কি করলো? ডিভোর্স দেওয়ার জন্য জোরাজুরি করছিল, কিছুতেই রাজি হয়নি, মেরে বেঁধে ফেলে এসেছিল চিলেকোঠার ঘরে। এতটা সাহস করার কারণ আব্বা বাড়ি ছিলেন না, তাই। এরপর থেকে একা একা আধা চালাকি করবি না। তারপর বলেন, আমাকে ছাড়া দিনগুলো আপনার কেমন ছিল? দেখে বুঝতে পারছিস না কেমন ছিল? পাগল হয়ে যাচ্ছিলাম। উজ্জ্বল রুমুকে যত্ন নিয়ে মলম লাগিয়ে দিচ্ছিল। সারা শরীরে রক্ত জমাট বাঁধা, ছোপ ছোপ দাগ, তার মাঝে কাটা ছেঁড়া। আমি তোকে কতটা যত্নে রাখি, আর পাষাণরা এক নিমিষেই। উজ্জ্বল কথা শেষ করার আগে রুমু তার গায়ে থাকা ঢিলে ঢালা টি শার্টটা টেনে খুলে ফেলল। উজ্জ্বল হতবাক, হতভম্ব। রুমু, তুই ঠিক আছিস? না, কাছে আসুন। হোয়াট দ্য? নিজের শরীরের অবস্থা দেখেছিস? এই অবস্থায় এসব কোনো প্রয়োজন নেই। এখনই প্রয়োজন। উজ্জ্বল ধমক দেওয়ার আগে রুমু ঘুরে বসে। তৎক্ষণাৎ তার চোখে যায় রুমুর পিঠে লম্বালম্বি একটি কাটা দাগ। কাটা জায়গাটায় ক্ষতস্থানে লাল হয়ে আছে। পিঠে ভীষণ ব্যথায় ক্ষতটা বেশি জ্বালাচ্ছে। এটা কি করে হলো? জানি না। উজ্জ্বলের বুক কেঁপে উঠল। রুমুর ক্ষতস্থান পরিষ্কার করে মলম লাগাতে রুমু বলে, জামা খুললাম বলে কি ভেবেছেন? মানে কিছু না। বি পজিটিভ, ওকে? নো। রুমু ঘুরে বসে উজ্জ্বলের গায়ে হাত রেখে নিগুড় দৃষ্টিতে তাকায়। এই দৃষ্টি উজ্জ্বলকে দুর্বল করতে বাধ্য। উজ্জ্বল ঢোক গিলে নিজেকে এতটা কন্ট্রোললেস হলে চলবে না। সে যখন নিজের মনের সহিত যুদ্ধ করছিল, তখনই রুমু তার ধৈর্যটার বাঁধ ভেঙে দিল। মেয়েটা মিশিয়ে নিল তৃষ্ণা পীড়িত দুটো ঠোঁট। উপস্থিত যত ঝুট ঝামেলা, দুটি সত্তা ভুলে গেল এক নিমেষে। উজ্জ্বল যতটা আঁকড়ে ধরতে চাইল, রুমু তার থেকেও বেশি আঁকড়ে ধরল। কয়েক মিনিটে রুমু হাঁপিয়ে উঠল। উজ্জ্বল, কিছু না। পুনরায় রুমু উজ্জ্বলের ঠোঁটে ঠোঁট মেশালো। উজ্জ্বলের ঘাড়ে হাত রেখে নিজের অবস্থান পাকাপোক্ত করলো। উজ্জ্বলকেই হারিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরতেই চাপা আর্তনাদে গোগানি দিল। ততক্ষণে সতর্ক হলো সে। রুমুকে ছাড়তে চাইলেও রুমু তাকে ছাড়ল না। এই তো আর কয়েকদিন বাদে রুমুর এইচএসসি পরীক্ষার শুরুতে পড়াশোনা নিয়ে মেয়েটার খুব বেশি চিন্তা নেই, কিন্তু উজ্জ্বলের আছে। উজ্জ্বল বারবার বলেছে এই বছরে গ্যাপ দিয়ে আগামী বছর নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে পরীক্ষায় বসবি, কিন্তু রুমু এই কথা তীব্র প্রতিবাদ জানায়। সে চায় না এক বছরের গ্যাপ চলে যাক, ভাগে যা আছে হবে। শরীর ক্ষত ধীরে ধীরে শুকিয়ে এসেছে। রাশেদ এখনও ফোনা তুলে আছে, কখন সুযোগ পাবে আর কখন ঝামেলা জড়াবে। উজ্জ্বলকে দেখা গেল তার ভিন্ন চিত্র। সে চাইছে না ঝামেলা হোক। পড়া টেবিলে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল রুমু। নার্গিস পর্দার আড়ালে মেয়েটার অবস্থা দেখে ছুটে আসলেন। রুমু রে, উঠ মা। রুমু চোখ খুলল, গুমু গুমু চোখে বলে, কি হয়েছে? কি হয়েছে? ঘুমিয়ে পড়লি কেন? উজ্জ্বল দেখলে রাগারাগি করবে। করুক রাগারাগি, যে ঔষধ পেটে পড়ছে সারাক্ষণ শুধু ঘুম আর ঘুম। চা করব। করো। নার্গিস ছুটে গেলেন রান্নাঘরে। ইদানিং রুমুর প্রতি তার আদর যত্ন বেড়েছে, যদিও আগে ছিল, কিন্তু বিয়ের ব্যাপারটা নিয়ে ঝামেলা হওয়ায় দূরত্ব বাড়ছে। তবে উজ্জ্বলের বাবার রাগটা পড়ল না। তিনি এখনও নিজের রাগে সচল। গরমে দরদ গিয়ে ঘামছে উজ্জ্বল। হাতে চায়ের কাপ থেকে থেকে চুমুক দিয়ে চাকাচ্ছে সৈয়দ ইসমাইলের পানে। ভরা বাজারে একটা ছোট্ট চায়ের দোকানে বসেছে তারা। রাশেদ আর শহরে নেই, বিশেষ দরকারে সকাল সকাল শহরের বাইরে গেছে। চাচাজান আমাকে ডাকলেন কেন? কিছু জরুরি কথা ছিল। বলেন। শোন, তোর এবং তোদের ভালোর জন্যই বলছে, রাশেদের সাথে ঝামেলা করিস না। ওর মাথা ঠিক নেই, কখন কি করবে। আমি এসব চিন্তায় দিন দিন শেষ হয়ে যাচ্ছি। গতকাল আমি রুমুকে নিয়ে থানায় গিয়েছিলাম, জিডি করে এসেছি। এভাবে তো ভয়ভীতি নিয়ে থাকা যায় না। আমি চাইলে ওর সাথে লড়াই করতে পারি, ঠিক আগের মতো দুপক্ষের লড়াই। এতে লাভ কি হবে চাচাজান? সেই তো রক্তারক্তির খেলা। তাছাড়া আমি লড়াই করব কেন? আমার যা চাই তা আমি পেয়েছি। তোকে আমি এটাই বোঝাতে চাই, তোরা সাবধানে থাক। রাশেদ পাগলা কুকুরের পরিণত হয়েছে, আর এসব সাহস ওর মা দিচ্ছে। ওর মায়ের ইন্ধনে ছেলেটা এত বড় বার বেড়েছে। তোমার জন্য আফসোস হয়, তোমার একমাত্র ছেলেটা। সৈয়দ ইসমাইল হতাশার শ্বাস ছাড়লেন। পকেট থেকে একটি চেক বের করে বাড়িয়ে দিলেন উজ্জ্বলের নিকট। এটা কি চাচাজান? রুমুর নামে একটা অ্যাকাউন্ট ছিল, টুকটাক টাকা জমিয়েছি তার বিয়ের জন্য। আমার একমাত্র মেয়ে বিয়েতে অনেক বড় আয়োজন করার ইচ্ছা ছিল, তবে এখন কিছুই হবে না। তাই বলছি যে টাকাটা তুই রাখ। এই রুমুর টাকা, মানে
তোর টাকাও তো। আশ্চর্য, এই কথা বলতে আপনি আমাকে এখানে ডেকেছেন? তোর বাবা যে রেগে আছে আমি জানি। তোদের সংসার কি হচ্ছে টুকটাক আমার জানা আছে। তুই তো নিজেই বললি ব্যবসা করবে, কিন্তু টাকা কোথায় পাবি? সে জোগাড় হয়ে যাবে। উজ্জ্বল, ব্যবসা করলে যে লাভবান হবি এত সহজ নয়। ব্যবসা পরিশ্রম, বুদ্ধি, দক্ষতা, কুটিলতা সব জানতে হয়। কিন্তু করব কি তা ভেবেই। যা করবি ভেবেচিন্তে কর, আর টাকাটা রাখ। টাকার কথা যেন কেউ না জানে। এই টাকা আমি রাখতে পারবো না চাচা যান। তাই আমি ছাড়, টাকাটা রাখ উজ্জ্বল। মাফ করবেন চাচা যান, আপনি শুধু দোয়া করবেন আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। সৈয়দ ইসমাইল আশাহত হলেন, চেকটা হাতে নিয়ে তাকিয়ে রইল উজ্জ্বলের পানে। উজ্জ্বল তাতে অবশ্য হাসল, সে কিছুতেই এই টাকা নেবে না। রুমু পড়তে পড়তে হাঁপিয়ে উঠেছে, কোল থেকে বইটা ছুড়ল বিছানায়। উজ্জ্বল তার কাণ্ড কারখানা পর্যবেক্ষণ করে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।